যুদ্ধ মানুষ চেয়েছিল মুক্তি, বৈষম্য থেকে মুক্তি, সামাজিক বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম আমরা। ব্রিটিশের শাসনের সময় সেই প্রতিবাদ করেছিলাম এই বৈষম্য থেকে মুক্তি। আমরা পাকিস্তানের শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি এই বৈষম্য থেকে মুক্তির জন্য। ভাষা আন্দোলন হয়েছে বৈষম্য থেকে মুক্তির জন্য, যে বাঙালিদেরকে বাঙালি হিসেবে ছোট করা হচ্ছে। সেখানে আমাদের দেশে এখন দুই ভাগ করা হয়েছে, আওয়ামী লীগ আর সাধারণ নাগরিক। এসএস সাহেব যদিও চ্যালেঞ্জ করেছিলেন যে এই যে মিলন হত্যা মামলা, এই যে নূর হোসেন হত্যা মামলা, উনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমার বিরুদ্ধে যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে আমি দোষী সাব্যস্ত রাজি আছি। উনি এটা হলো আমার রক্তক্ষরণ, আমার রক্ত টেনে নিয়ে গেছে। এই রক্ত হয়তো আমি একদিন পাবো, যদি আমি খাওয়া দাওয়া করি, যদি আল্লাহ আমাদের সুযোগ দেয় আমি এটা চালিয়ে নিতে পারবো হয়তো। কিন্তু আমার যদি কিডনি খুলে নিয়ে যায়, সে তো টাকা পয়সা আপনি হাজার খরচ করেন, কিডনি কি আর আপনি পাবেন? আমার মনে করি আমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই ধরনের একটি ঘটনা, যেখানে মানুষের দেহ থেকে কিডনি, বাংলাদেশের দেহ থেকে কিডনি খুলে নেওয়া হয়েছে এবং সেই টাকায় আপনাদের কিছুটা গহনা পড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে উন্নয়ন। আমাদের নেতা করুন যে আমাদেরকে জিজ্ঞাসা করে সাধারণ মানুষ যে আপনারা কোথায় যাবেন, কি করছেন, আমরা উত্তর দিতে পারি না। কথাটা খুবই ঠিক। আবার একজন বলেছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, এটা আমরা আশা করি। এখন আমার প্রশ্ন হলো সঠিক সময় কোনটা আর সঠিক সিদ্ধান্ত কোনটা? এটা কি আমরা সুনির্দিষ্টভাবে কিছু বুঝতে পারছেন? না। আওয়ামী লীগ যেটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বলছে, তারা এখনই ঘোষণা করেছে যে তারা সংবিধান মোতাবেক বর্তমান অবস্থার প্রেক্ষিতে অবস্থানে থেকেই নির্বাচন সময় মতো করে যাবে। এটা তাদের সিদ্ধান্ত এবং এটা তাদের সময়। এটা কি সঠিক? এখনো বোঝা যাচ্ছে না, আমরা জানি না। আবার বিএনপি তাদের বিপরীতে বলেছে আমরা সরকারের অধীনে নির্বাচন করব না, সরকার পরিবর্তনের আন্দোলন করব, এবং সেই পথে তারা অনড় হয়ে আন্দোলনের ডাক দিচ্ছেন। এই সিদ্ধান্তটাও কি প্রমাণিত হয়েছে যেটা সঠিক বা এটা সময় মতো? কাজে সকলেই আমরা একটু অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা অবশ্য সবসময় এই আহ্বানটি করে এসেছি, এখনো করছি, যে আমরা চাই যে সকল দল যারা নির্বাচন করতে চায়, বিশেষ করে প্রধান দুটি দল, তারা একটু একমতে এসে এক টেবিলে এসে একটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা তৈরি করুন, যাতে করে সকলে মিলে আমরা এই নির্বাচনটাকে উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে একটা নির্বাচন করতে পারি। এটা আমাদের আহ্বান, এখনো আমাদের আহ্বান। প্রশ্ন হলো ততদিন পর্যন্ত আমরা কি করব? সেখানে আপনারা অনেকে আবার বলেছেন যে আমরা দীর্ঘদিন কারো ক্ষমতার সিঁড়ি হয়ে আছি, আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হতে চাই না বলেছেন। আবার বলেছেন যে আমরা কারো বিটি হয়ে কাজ করতে চাই না। এটা আপনারা না বললে অনেকেই বলে। এখন যদি আপনি কারোর সঙ্গে যান, তাহলে তাদের ক্ষমতার সিঁড়ি হবেন না আপনি যাওয়ার? মানে যারা ক্ষমতা যেতে চায়, কারণ আমরা তো ক্ষমতার জন্য যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে, যেটা জনগণের জনকল্যাণমুখী রাজনীতি। সেই রাজনীতি নিয়ে আমরা জনগণের কাছে চিরজীবনের জন্য বেঁচে থাকবো, যাতে করে ভবিষ্যতে আমরা দেশ শাসনের সুযোগ পাবো। এখনই আমরা ক্ষমতার জন্য লড়াই করতে পারবো না হয়তো, কিন্তু সামনে আমরা ক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবো, যেই প্রত্যাশা আওয়ামী লীগ এবং বিএনপি পূরণ করতে পারেনি। আমাদের সেই কারণেই আমরা অপেক্ষা করছি। আমাদের লড়াইটা কিছুটা হলো আমাদের নিজস্ব সক্রিয় রাজনীতি নিয়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা ভবিষ্যতের জন্য, যাতে করে ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে আমরা সঠিকভাবে সঠিক কাজটি করতে পারি। এবং সেইখানের থেকে আমরা শেষ বিন্দু পর্যন্ত সময় পর্যন্ত আমরা চেষ্টা করব, যাতে করে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সঠিক সময় এখনো নিশ্চিত নই আমরা, সঠিক সিদ্ধান্তও আমরা নিশ্চিত নই এখনো। ঠিক বলেছি কিনা বলেন? আপনারা কি সঠিক সিদ্ধান্ত কিছু বলতে পারবেন? সঠিক সময় বলতে পারবেন? তবে আমাদের একটা কতগুলো জিনিস আমরা কেন নিজের রাজনীতি চালিয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা যে আমরা
একটা জিনিস চিন্তা করে দেখেন, জনগণ কি চায় আসলে? সাধারণ লোকের চাওয়াটা কি? এক কথা যদি বলেন, জনগণ সুশাসন চায়। সুশাসন মানে হলো কি? মানে আইনের শাসন আর ন্যায় বিচার ভিত্তিক সমাজ। আইন সকলের জন্য সমান হবে, আইনের কোনো লোক আইনের ঊর্ধ্বে হবে না, এবং আইন অনুযায়ী সকলেই তাদের শাস্তি বা পুরস্কার গ্রহণ করে লাভ করবে। আর ন্যায় বিচার ভিত্তিক সমাজ মানে সমাজে কেউ বঞ্চনার শিকার হবে না, বৈষম্যের শিকার হবে না, মানুষের ন্যায় বিচার পাবে সমাজ থেকে। এই সমাজ, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা বা সুশাসন, এটা জনগণ চায়। তার জন্য জনগণ, তারা সোশ্যালিজম বোঝে না, সমাজতন্ত্র বোঝে না, তারা অন্য কিছু বোঝে না, কমিউনিজম বোঝে না, তারা রাইটিস্ট বোঝে না, লেফটিস্ট বোঝে না। তারা চায় যে কোনোভাবেই হোক শাসক শ্রেণী আমাকে সুশাসন দিতে হবে, আইনের শাসন দিতে হবে, এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ, যে সমাজে সবাই মনে করবে আমরা ন্যায় বিচার পাচ্ছি সমাজ থেকে, দেশ থেকে। আপনারা যদি ঠিক মতো চিন্তা করেন, আমি দাবি করে বলতে পারি, আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদ এরশাদ যতদিন এই দেশ শাসন করেছিলেন 82 থেকে 90 পর্যন্ত, ওই সময় বাংলাদেশের ইতিহাসে আমার হিসাব মতো সবচেয়ে বেশি সুশাসন ছিল। অপেক্ষাকৃতভাবে সবচেয়ে বেশি সুশাসন সেই সময় বিদ্যমান ছিল। সেই সময় আইনের শাসন ছিল, কেউ আইনের ঊর্ধ্বে উঠতে পারে নাই। দল করলে তাকে কিছু বলা যাবে না, পুলিশ কিছু বলতে পারবে না, তাকে কোর্টে গেলে সে স্পেশাল সুযোগ সুবিধা লাভ করবে, বিভিন্ন ধরনের, এই ধরনের কোনো ছিল না। যে দোষী সে যে কোনো দলের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ধর্মের হোক, তাকে সমানভাবে দোষী সাব্যস্ত করা হতো। আর প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ছিল। আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছুতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। চাকরি বাকরি দেওয়া নেওয়া যেটা দরকার সেখানে দেওয়া হয়েছে। এমনকি অনেকে সরকার বিরোধী যারা ছিল, সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করেছিল, তারাও অনেক সময় আমাকে বলেছে যে চাকরির ক্ষেত্রে, আমাকে অনেক বড় বড় নেতা বলেছে অন্যান্য দলের, যে আমরা সরকার এরশাদ সাহেব বিরোধী আন্দোলন ছিলাম, কিন্তু চাকরির সময় যখন আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, এরশাদ সাহেব নিজে কেটে বলে দিয়েছে যে এখানে তাকে দাও, সে উপযুক্ত মানুষ। সে আমার বিরোধী হতে পারে, যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন হিন্দুরা আছে, অন্যান্য জন, তাদের চাকরি বাকরির ক্ষেত্রে এরশাদ সাহেব সম্পূর্ণভাবে মুক্তভাবে বিবেচনা করেছেন, এবং তাদেরকে যাতে পশ্চাৎপদ না হতে হয় সংখ্যালঘুর জন্য, তার জন্য তারা ব্যবস্থা নিয়েছিলেন। সমস্ত জায়গায় আমি পার্বত্য জেলার শান্তি, এগুলো আমি এত ডিটেল বলতে পারবো না, আপনার ক্ষুধার্ত। একটা কথা মনে রাখবেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি চিন্তা করেন, এরশাদ সাহেব প্রায় 9 বছর শাসন করেছেন, পুরো 9 বছর সব সুদে মিলে। সেখানে আপনারা যদি ধরেন যে ওনার সময় যে পুলিশের গুলিতে নিহত হয়েছে বা কোনো রকমভাবে অস্বাভাবিক যাদের মৃত্যু হয়েছে, এর সংখ্যাটা গুনে গুনে বলেন, যেগুলোকে এরশাদ সাহেবকে দায়ী করা হয়। এরশাদ সাহেব যদিও চ্যালেঞ্জ করেছিলেন যে এই যে মিলন হত্যা মামলা, এই যে নূর হোসেন হত্যা মামলা, উনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমার বিরুদ্ধে যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে আমি দোষী সাব্যস্ত করতে রাজি আছি। উনি দেশেই ছিলেন না, তথাপি গুনে গুনে 9 জন লোক পাবেন না, 9 বছরে 9 জন লোকের হত্যা করা হয় নাই, যেখানে বর্তমান সরকার একদিনে 22 জন লোককে হত্যা করেছে একটি। কাজে সুশাসন বলতে যেটা দরকার, বিচার বিভাগ, কোনো হস্তক্ষেপ ছিল না। বিচার বিভাগে যে কোনো লোক যে কোনো ব্যাপারে যদি যেত সঠিক বিচার পেত। এমনকি সরকার বিরোধী এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন বিরোধী দলরা মামলা করেছে, সেই মামলায়ও এরশাদ সাহেবের বিরুদ্ধে রায় হয়েছে। সংবিধান সংশোধন বাতিল করা হয়েছে বিভিন্নভাবে। তাদের সরকারের নির্দেশ তারা উপেক্ষা করে ন্যায় বিচার করার চেষ্টা করেছে, এবং তাদেরকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, বরং অনেককে প্রমোশন দেওয়া হয়েছে। এরশাদ সাহেব বলেছেন তারা প্রমোশনের যোগ্য হয়েছে, কাজে তাকে প্রমোশন দেওয়া হবে। এই ছিল সুশাসনের কথা। সেখানে এখন আপনারা চিন্তা করতে পারেন, সংবাদপত্র বড় বড় কথা বলে, ওনার বিরুদ্ধে এরশাদ সাহেবের বিরুদ্ধে এমন কোনো কুৎসারোপণ নাই যে সংবাদপত্র করে নাই, এমন কোনো বিশ্বের কার্টুন নেই যেটা এরশাদ সাহেবের বিরুদ্ধে করা হয় নাই। এরশাদ সাহেব কি কাকে ধরে নিয়ে কোনো জেলে পুরেছেন? তাদেরকে হত্যা করার জন্য গুম করেছেন, জেলে দিয়েছেন? কোনো কেসও করেন নাই। এই স্বাধীনতা ছিল সবখানে। আর আজকাল আপনারা কি দেখছেন, সেই জন্য বলছি, আমি শুধু একটি কথা বলবো। এরশাদ সাহেবের একটা এক্সাম্পল আমি দেবো আপনাদের। এরশাদ সাহেব কিন্তু অনেক প্রজেক্ট করেছিলেন সারা দেশময়।
উন্নয়নের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন, জনগণের কল্যাণে কাজ করেছেন। আজকে যেগুলো দেখছেন সেগুলো ওনার কাজের উপরেই কিছু কিছু বিস্তৃত করা হচ্ছে, কিছু পলিশ করা হচ্ছে। গোয়িং প্ল্যানিংগুলো বেশিরভাগ ওনার করা ছিল। উনি শুরু করেছিলেন, সেখানে গিয়ে সবচেয়ে প্রথম বাংলাদেশের মেগা প্রজেক্টের আইডিয়া করেছিলেন আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ শাহ। সেটা হলো যমুনা মাল্টিপারপাস। মনে আছে আপনাদের? সেই যমুনা মাল্টিপারপাস ব্রিজ উনি সম্পূর্ণ করে দিয়েছিলেন। বিদেশিদের ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন, কে কে ঋণ দিবে, কত ঋণ দিবে এবং কিভাবে হবে। প্রজেক্ট ফাইনাল করার পরে উনি চলে গেছিলেন। পরবর্তীকালে 94 সালে শেষ হয়ে 4 বছরের আগে এটা শেষ হয়ে গেছে। আপনারা শুনবেন সেই ঘটনা। আর তার সঙ্গে আমি বর্তমান সরকারের একটি প্রজেক্টের একটি তুলনামূলক বিবরণ দেব। সেখানে ওটা ছিল প্রায় 5 কিলোমিটারের মতো লম্বা এবং ওখানে খরচ করা হয়েছিল 696 মিলিয়ন, এস্টিমেট করা হয়েছিল। 600 মিলিয়ন ছিল বিদেশি, 96 মিলিয়ন ছিল বাংলাদেশি কারেন্সিতে। এবং এই অর্থের ভিতরে ওনার রেলের এক্সটেনশন পরে করা হয়েছে, অনেক কিছু এখানে যোগ করা হয়েছে কাজের সঙ্গে, কিন্তু এস্টিমেটের একটা টাকাও বেশি খরচ করতে হয় না। এবং সেখানে সুদের হার ছিল 1-এর চেয়ে নিচে, ওয়ার্ল্ড ব্যাংক বা ওদের বিদেশি ব্যাংকের সুদের হার। সেইখানে 4 বছরে শেষ করার কথা, উনি 4 বছরে শেষ হয়ে গেছে, যেহেতু উনি তার ঠিকঠাক করে চলে গেছিলেন। এবং এখানে এই মেগা প্রজেক্টে কোনো ধরনের কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো কিছু হয় নাই। এবং 1700 মিলিয়ন ডলারের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। পদ্মা ব্রিজ হয়েছে তার চেয়ে 20 বছর পরে। সেই পদ্মা ব্রিজে এস্টিমেট করেছিল ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, তারা যে তাদের কনসালটেন্ট, 1480 বিলিয়ন ডলার, ডবলের চেয়েও একটু বেশি। কেন? 20 বছর পরে জিনিসপত্রের দাম বেড়েছে। পদ্মা ব্রিজ 1 কিলোমিটার 100 কিলোমিটার বেশি লম্বা যমুনা ব্রিজ আছে আর সব সময়। কিন্তু আপনার ঘটনা জানেন, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল 0.5% সুদে এখানে আমরা লোন দিব, কিন্তু তারা সন্দেহ করেছিল কিছু দুর্নীতি হতে পারে। তার জন্য তারা একটা ইনকোয়ারি করতে চেয়েছিল, সরকার তাকে সরিয়ে দিয়ে সেই প্রজেক্টটা শেষ করেছে। কত টাকা দিয়ে জানেন? 3 গুণ দাম বেড়ে গেছে, 2.5 গুণ থেকে 3 গুণ দাম হয়েছে। 3,560 মিলিয়ন ডলার, মানে প্রায় 2.5 গুণ দাম। যেটাতে শুরু করেছিল এস্টিমেট, তার চেয়ে 2.5 গুণ দাম দিয়ে এটাকে শেষ করা হয়েছে। যে 4 বছরে শেষ করার কথা, সেটাকে 8 বছরে শেষ করা হয়েছে। এবং সেই কারণেই আমি বলতে চাই যে সেখানে কিন্তু একটা কথা বলা হয় বাহাদুরি করে, নিজস্ব অর্থায়নে। নিজস্ব অর্থায়ন কথাটার মানে কি? সরকার যে বারংবার বলেন নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা ব্রিজ করছি, এটা বিশাল ব্যাপার, হাউ কাউ নাচ গান কত কিছু হচ্ছে। নিজস্ব অর্থায়ন মানে কি? বাংলাদেশের যত প্রজেক্ট হচ্ছে সব প্রজেক্টের খরচ দিই আপনি, আমি, রিক্সাওয়ালা, কৃষক, মজুর, শ্রমিক, সবাই পয়সা দিই, এগুলো হয়। আমাদের নিজস্ব অর্থই তো হচ্ছে, আর ব্যাংকের থেকে নেন বা যেখান থেকে নেন। কথা হলো বলবে যে না, এটা কি আওয়ামী লীগের নিজস্ব অর্থ হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রীদের নিজস্ব অর্থ হয়েছে? তো নিজস্ব অর্থনের মানে কি? বাজেট থেকে হয়েছে, এটা বলতে চাই। বাজেট থেকে যেটা হয়েছে সেখানে একটা শুভঙ্করের ফাঁকি আপনাদের জানা উচিত। সেটা হলো আমাদের বাজেটে গত 4-5 বছর থেকে যত টাকা বাজেটে আয় করা হয় রেভিনিউর মাধ্যমে, সে তার সম্পূর্ণ খরচ হয় আমাদের দেশের সরকার পরিচালনা এবং ঋণের সুদ দেওয়ার জন্য। আর বাকি যে ডেভেলপমেন্ট যেটা করার কথা, উন্নয়ন, সেটা ব্যাংকের থেকে লোন নেওয়া হয় অর্ধেক, আর বাকি অর্ধেক বিদেশ থেকে লোন নেওয়া হয়। এবং তাদের সুদের হার 7, 8, 10, 12%। তা আপনি 0.5% বাদ দিয়ে আপনি 10%, 11% সুদে এটা শেষ করলেন। নিজস্ব অর্থায়নে কি দরকার ছিল? টাকা তো আমাকে দিতেই হবে, জনগণকে টাকা দিতে হবে না? পদ্মা ব্রিজ হয়েছে, আমরা খুশি হয়েছি, আমরা অভিনন্দন জানাই, আমাদের দরকার ছিল। কিন্তু এটাকে আমি 3 গুণ দামে বানাবো, এটার জন্য আমি যেটা লোন নিব সেটা আমি 10 গুণ দামে সেটার সুদ দিব, এটা তো দরকার ছিল না। কাজে আমরা বলতে চাই এগুলো অর্জন নয়, এগুলোর কারণ হলো বর্তমান সরকার জবাবদিহিতার ঊর্ধ্বে অবস্থান করছেন। সেখানে তো আপনারা জানেন আইনের শাসন কি আছে, আপনারা বলতে চাই না। প্রতিষ্ঠানগুলি দুর্নীতি দমন কমিশন এমন একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের লোকদেরকে হ্যারাস করা হয়। সাধারণ খুব ছোটোখাটো মাপের অফিসারদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসে, ছোটোখাটো ব্যবসায়ীদের বিরুদ্ধে। আর বড় বড় সরকারি যারা বড় বড় ধরনের
দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, ক্লিন সার্টিফিকেট, যে তারা দুর্নীতিবাদ নয়, খুব ভালো মানুষ। বাংলাদেশে এরশাদ সাহেবের কথা বলার সময় লাস্টে আমি বলি যে এরশাদ সাহেব যখন চলে গেলেন, পরে আমরা রাজনীতি থাকলাম, আমরা অনেকে বলেন যে আপনারা তো আওয়ামী লীগের সমালোচনা করেন, আপনারা তো আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন, সমর্থন দিয়ে রাখছেন এখন বলুন। সেজন্য অনেকে আমাদেরকে এখনো মনে করে আমরা আওয়ামী লীগের দালাল বা বিটি। এখানে আমি বলতে চাই, আমরা আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আমরা রাজনীতি করিনি, আমরা আওয়ামী লীগের বিটিম হওয়ার জন্য রাজনীতি করি নাই। আমরা দেখেছি যে 90-এর পর থেকে যে সুশাসনের কথা বললাম, সেই সুশাসন প্রতিদিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আমরা দেখলাম যে দলীয়করণ করে যে মানুষের মধ্যে যে সাম্য, যেটা সুশাসনের প্রধান করা, যে আইনের চোখে সকলে সমান এবং ন্যায় বিচার ভিত্তিক সমান, সেটা দলীয়করণের মাধ্যমে সেটাকে ধ্বংস করা হচ্ছে। এবং তারপরে আমরা দেখলাম দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়ন প্রথমবার হলো কিন্তু আওয়ামী লীগ, তারপরে 4 বার পরপর হলো বিএনপি, তারপরে কি হলো যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটা খুন গুম, এগুলো শুরু করেছিল কিন্তু বিএনপি। আমরা তখন আওয়ামী লীগের সঙ্গে মিলে 2008 সালে অ্যালায়েন্স করেছি। তার আগে আমরা এককভাবে নির্বাচন করেছি, 2001 পর্যন্ত আমরা একক নির্বাচন করেছি। 2008-এ করেছি কেন? বিএনপির এই দুর্নীতি 4 বার পরপর তাদের চ্যাম্পিয়ন হওয়া, সেটার থেকে আমরা দেশকে উদ্ধার করতে চেয়েছিলাম। আমরা যে দলীয়করণের জন্য যে বৈষম্যের অবসান হচ্ছে, সাধারণ মানুষ বঞ্চনার শিকার হচ্ছে, তার থেকে আমরা দেশকে উদ্ধার করতে চেয়েছিলাম। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন গুম থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা তাদের সঙ্গে অ্যালায়েন্স করেছিলাম, অ্যালায়েন্স গভর্নমেন্ট করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আওয়ামী লীগ যেসব তাদের নির্বাচনী ইশতেহারে যেসব কথা লিখেছিল, তারা সেটার ধারে পাশে যায়নি, বরং তারা ঠিক তার উল্টো কাজ করে গেছে। এখন পর্যন্ত আপনারা যদি তুলনা করে দেখেন, তারা প্রথমে কি করলো? সারা দেশকে বিভক্ত করলো দলীয়করণের নামে, দলীয়করণকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে দেশকে সত্যিকার অর্থে একেবারে কৃত্রিমভাবে সারা দেশকে 2 ভাগে ভাগ করা হলো। একটি হলো আওয়ামী লীগ দল, আওয়ামী লীগের দলের সঙ্গে যারা সমর্থক বা যারা আওয়ামী লীগে থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, সেটা প্রশাসনে হোক, সেটা আইন শৃঙ্খলা বাহিনীতে হোক, সেটা সামরিক বাহিনীতে হোক, সবখানে নিজস্ব লোক চুজ করা হলো। বুদ্ধিজীবীদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে নিজস্ব লোক চুজ করা হলো। সেটা করার জন্য তারা কতগুলো ফর্মুলা বের করলো। মুক্তিযুদ্ধের পক্ষ, স্বাধীনতার পক্ষ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মুক্তিযুদ্ধের ফ্যামিলি, এইসব বলে তারা বেছে বেছে তাদের কিছু লোককে নিয়ে একটি দল তৈরি, সারা দেশে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করলো। এখন কথা হলো, তারা বৈষম্য করে একটি শ্রেণী তৈরি করলো। কি জন্য? শাসক শ্রেণী, তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে তাদেরকে দিয়ে দেশকে শাসন এবং শোষণ করা শুরু করলো। এমন একটা পর্যায়ে তারা নিয়ে গেল যে দেশের নাগরিক 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। দেশের নাগরিক বর্তমানে 2 ভাগে বিভক্ত। আমাদের 6-2 সংবিধানে পরিষ্কার বলা আছে, বাংলাদেশের জাতিগতভাবে বাংলাদেশের মানুষ হলো বাঙালি, আর নাগরিকগণ হলেন বাংলাদেশি। 6-2 সংবিধানে বলা আছে। তারা এখানে নতুন একটি সংযোজন করেছেন, যেটা আমাদের সংবিধানে তারা লেখেননি, কিন্তু তারা সংবিধান লঙ্ঘন করে এই কাজটি করেছেন। সেটা হলো, বাংলাদেশের এখন মানুষের সিটিজেনশিপ হলো, একটা হলো বাংলাদেশি সাধারণ, একটা হলো বাংলাদেশি আওয়ামী লীগ, ব্র্যাকেট আওয়ামী লীগের সাধারণ, বাংলাদেশি সাধারণ, বাংলাদেশি আদার, এইভাবে আওয়ামী লীগ বাংলাদেশি করে সেই হয়তো 5 থেকে 10% লোক হবে, 90% লোককে তারা এর বাইরে রাখলো। তারপরে যেখানে সংবিধান লঙ্ঘন করে তারা আইনের দৃষ্টিতে তাদেরকে সমান দেখলো না, চাকরি বাকরির ক্ষেত্রে তাদেরকে সমান দেখলো না। তারা চাকরি বাকরির ক্ষেত্রে আমরা বিএসএস থেকে খবর পেয়েছি, পাবলিক সার্ভিস কমিশন থেকে খবর পেয়েছি, পিএসসি থেকে, যে সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি আওয়ামী লীগ করে কিনা, তোমার ফাদার আওয়ামী লীগ করে কিনা। সামরিক বাহিনীতে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন চাকরিতে জিজ্ঞাসা করা হয়, ব্যবসা বাণিজ্যের সময় জিজ্ঞাসা করা হয় তুমি আওয়ামী লীগ করো কিনা। তাহলে আমাদের দেশের যে সংবিধানে আছে সকল নাগরিক সমান সুযোগ, তারপর বলা হয় বিএনপি জামাত এটা বাদ দিতে হবে। আরে বিএনপি জামাত কোনো জাতীয় পার্টিকে বাদ দিচ্ছ, কমিউনিস্ট পার্টিকে বাদ দিচ্ছ, সবাইকে বাদ দিচ্ছ, তুমি শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থক শিল্পরা তাদেরকে ছাড়া কোনোখানে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। জাতিকে দ্বিধা বিভক্ত করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এখন তারা নিজেরাই ভীত,
নিজেরাই বিধ কি বলছে জানেন? এটাতে কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করছে। আমি আগে বলছি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। মুক্তিযুদ্ধ মানুষ চেয়েছিল মুক্তি, বৈষম্য থেকে মুক্তি, সামাজিক বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম আমরা। ব্রিটিশের শাসনের সময় সেই প্রতিবাদ করেছিলাম এই বৈষম্য থেকে মুক্তি। আমরা পাকিস্তানের শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি এই বৈষম্য থেকে মুক্তির জন্য। ভাষা আন্দোলন হয়েছে বৈষম্য থেকে মুক্তির জন্য, যে বাঙালিদেরকে বাঙালি হিসেবে ছোট করা হচ্ছে। সেখানে আমাদের দেশে এখন দুই ভাগ করা হয়েছে, আওয়ামী লীগ আর সাধারণ নাগরিক, আওয়ামী লীগ নাগরিক আর সাধারণ বাংলাদেশি আর সাধারণ বাংলাদেশি। এই ভাগ করে সেই ভাগের এমন একটি সুবিধা ভোগীর গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে এখন তারা নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার পরেও তারা এখন বলে, তারা এখন অনেক সময় বলছে যে কি, যে আমরা যদি ক্ষমতা ছেড়ে দেই তাহলে আমাদের উপরে মহা বিপদ থেকে আসতে পারে। বলে নাই? বলে না কেন? কেন আসবে? পুলিশ ছাড়া ক্ষমতা ছেড়ে দেওয়া মানে পুলিশ যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমি বিপদে পড়ব। তার মানে আপনি দুর্নীতি না, এই যে ভাগ করেছেন এবং যে মানুষগুলোকে বঞ্চিত করেছেন তাদের আপনি শত্রু হয়ে গেছেন, এবং সেই শত্রুতা আপনি বুঝতে পেরেছেন যে পুলিশ না নিয়ে আসলে এই ৯৭% লোক আমাকে একটুকু ছাড় দেবে না। এবং অনেক লোক এই যে দেশ ভাগ করা তার ফলশ্রুতিতে এসে হয়। আমি একটা কথা অনেক সময় শুনি, আমি বলতে লজ্জিত হই। আমাকে অনেক মানুষ এসে বলেছে, কথাটা বলতে গেলেও আমার খারাপ লাগে, আমাকে বলেছে স্যার আমরা কি আওয়ামী লীগের সঙ্গে যে আবার রাজাকার হবো? আমরা কি রাজাকারের দিকে যাচ্ছি? মানুষের মধ্যে এটা আশঙ্কা আসছে কেন? কেন আপনারা দেশ ভাগ করেছেন, ভাগ করে দেশের ৯৭% মানুষকে বঞ্চিত করে তাদের শত্রু হিসাবে এখন আবির্ভূত হয়েছেন। এখন পুলিশ দিয়ে না ঘিরে রাখলে আপনার বডিগার্ড ছাড়া আপনার চলতে ভয় করেন। এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের কথা হলো, ওনারা এখানে কোনো শান্ত হন না। ওনারা এখন বৈষম্যের কারণে বাংলাদেশে কিছুদিন আগে সিপিডি একটা রিপোর্ট বের করেছে, সেখানে তারা বলেছে ১৫ বছরের উন্নয়নের অভিজ্ঞতা দেখেন, সেখানে বৈষম্য শুধু সম্পদের বৈষম্য না, অর্থের বৈষম্য না, এখানে ভোগ বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে। তারা কোনো রকম সরকারি সুযোগ থেকে বঞ্চিত। সিপিডির একটা রিপোর্ট। আর এই যে ভাগ করা হয়েছে, এই ভাগের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নিজের কুক্ষিগত করে তারা মানুষের নির্বাচন মানুষের ভোটের অধিকার এবং ভোটের অধিকার তারা ধ্বংস করেছে। এবং ভোটের অধিকার শুধু ধ্বংস করে ঠিক করে নাই, তারা তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি নানান ধরনের আইন কানুন করে মানুষের উপর অত্যাচার চালিয়ে দিয়ে বিভিন্নভাবে তাদেরকে দমন নিপীড়ন করে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন। আপনারা জানেন কত সামান্য কাজের জন্য, যে একটা কার্টুন আঁকার জন্য একটা মানুষকে বছরের বছর জেলে রাখা হচ্ছে, এবং তারা জেলে শুধু থাকছেন না, জেলে মৃত্যুবরণ করছেন পর্যন্ত। বিশেষভাবে তাদেরকে এমনভাবে অনেক লোক আছে যারা এখন পর্যন্ত তাদের ট্রেস পাওয়া যাচ্ছে না। মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। আইনমন্ত্রী কিছুদিন আগে বললেন যে না আমি নাকি আইনটা বলিনি। এই আইনটার কথা আপনাকে বারংবার বলি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। তার আগে যেটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এটাকে করা হয়েছে শুধু একটাই উদ্দেশ্য, আপনি যে কথা বলবেন, যে কোনো ধরনের সমালোচনা করবেন সরকারকে, সরকার ইচ্ছা করলেই সেটাকে রাষ্ট্রবিরোধী কাজ বলে আখ্যায়িত করে আপনাকে অ্যারেস্ট করতে হবে। কারণ ক্লজগুলো এমন ভেদ করে রাখা হয়েছে, আপনি যদি বলেন যে মশার উপদ্রবে রাতে ঘুমাতে পারি না, এর জন্য আপনি যদি প্রকাশ করেন যে সরকারের জন্য দায়ী, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। বলবে যে আপনি এইসব কথা প্রচার করছেন, তার জন্য বিদেশিরা আমাদের দেশে আসতেছে না, এখানে বিনিয়োগ হবে না, এখানে মানুষের ভাবমূর্তি নষ্ট করে দেশের, কাজে আপনি রাষ্ট্রদ্রোহী, আপনার 10 বছর জেল হবে। যে কোনো কাজকে সরকারের সমালোচনাকে তারা সহ্য করছে না। তাদের গণতন্ত্রের কথা কি? গণতন্ত্র মানে হলো জনগণ ক্ষমতার উৎস, জনগণ বাড়াবে তাদের সরকার, এবং জনগণ সেই সরকারকে তাদের সমালোচনা করবে, এবং যদি দরকার হয় জনগণ যদি মনে করে সেই সরকারকে আমাদের কল্যাণে কাজ করছে না, পরিবর্তন করবে ইলেকশনের মাধ্যমে। এটা কি এখন আছে? আপনি সমালোচনা করতে পারছেন না, এবং সেই সমালোচনার জন্য যে আপনাকে যেভাবে আপনাদেরকে তারা আইন কানুনের মাধ্যমে মুখ বন্ধ করে দিচ্ছে বিভিন্নভাবে, এটাতে যেটা হয়েছে সেটা হলো, আমি মনে করি এরকম যে আপনার কয়েকজন মিলে একজনকে দায়িত্ব দিলেন, তুমি এই বাড়িঘর আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করো। সে বললো কি বাড়িঘর দেখাশোনা করতে গিয়ে যা ইচ্ছা তা শুরু করে দেবে। আপনি যদি সমালোচনা করেন তখন বলে এ আমাদের বিরুদ্ধে,
রাষ্ট্রের মানে আমাদের সম্পত্তির বিরুদ্ধে, আমাদের এই অর্গানাইজেশনের বিরুদ্ধে, কাজে তাকে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অর্থ হলো সরকার এই রাষ্ট্রকে ব্যবহার করে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করবে, বিভিন্নভাবে দুর্নীতি অব্যবস্থা করবে, কিন্তু আপনি যাতে সৎ সমালোচনা করতে না পারেন তা সেই কারণে এই আইন। আপনারা সমালোচনা করতে পারবেন না, কিন্তু উনি বললে আপনি রাষ্ট্রকে ক্ষতি করছেন, কিন্তু উনি যে রাষ্ট্রকে ক্ষতি করছেন তার বিষয়ে কারো কিছু বক্তব্য থাকার কোনো উপায় নেই। আপনারা এরপরে যেহেতু গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, সরকার বড় বড় কথা বলে বেড়াচ্ছেন যে গণতন্ত্র তো আমরাই দেই, গণতন্ত্রের ভোটাধিকার তো আমরাই করছি। এই যে দেখেন, বিশ্বের নূতন স্বৈরতান্ত্রিক দেশ 5টি দেশ, এটা একটা বিদেশি জার্মান একটা ফান্ড 10 বছর স্টাডি করে 129টা দেশের ভিতরে তারা ডিফেক্টিভ গণতন্ত্রের মধ্যে স্বৈরতন্ত্রে গেছে বাংলাদেশ সহ 5টি দেশ। এখানে তারা উদ্ধার করেছে, যেটা বাংলাদেশ, লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া, উগান্ডা, এই 5টি দেশ নতুন স্বৈরতান্ত্রিক দেশ হয়েছে। আগে ছিল ডিফেক্টিভ ডেমোক্রেসি। তা আমাদের দেশে ডেমোক্রেসি নাই। আর একটা জিনিস করেছে, সেটা হলো দেশকে সরকার এবং সরকারি দল এক হয়ে গেছে। এখন পুলিশ টুলিশ ডিসিএসপিরা সরকারের ব্যাচ করে, সরকারের স্লোগান দেয়, সরকারের মিটিং মিছিল করে, তাদেরকে ভোট দেওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করে, বলে না? এবং তারা রাষ্ট্রকে কবজা করেছে, সেই রাষ্ট্রের মালিকানা জনগণকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এটাকে বলা হয় একদলীয় শাসন। একদলীয় শাসন করেছে, জবাবদিহিতার উদ্যোগে তারা দুর্নীতিতে দেশে বড় ধরনের লুটপাটের রাজত্ব কায়েম করছে। আপনারা সবাই হয়তো এগুলো জানেন। এই লুটপাটের হওয়ার কারণে দেশে একটা রিজার্ভ সংকট। আমি কি বক্তব্য শেষ করে দেবো নাকি? রিজার্ভ সংকট আপনি শুনেন, আপনারা জিনিসটা বুঝেন না, অনেকে হয়তো জানেন। বলে রিজার্ভ নাম্বার না থাকলে কি, আমরা তো অনেক কম রিজার্ভ আরম্ভ করেছিলাম, রিজার্ভ ছিলই না। রিজার্ভটা বুঝতে হবে আপনাদের আয় কত আর ব্যয় কত। যদি আপনার আয় হয় ব্যয়ের চেয়ে বেশি, আর যদি আপনার কোনো ঋণ না থাকে, তাহলে রিজার্ভ না দিলেও আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ব্যাংকের আপনার একটা কি বলে, ডিপোজিটের মতো। আপনি যদি আয় করেন কম, ব্যয় করেন বেশি, আবার যদি লোন থাকে, তাহলে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট ভালো না থাকে, তাহলে আপনি দেউলিয়া হবেন না। বাংলাদেশ এখন দেউলিয়া হওয়ার পথে। আমি অনেক আগে বলেছিলাম, শ্রীলঙ্কা কয়েকদিন আগে রহমান সাহেব বলেছেন, বাংলাদেশের গতি, রিজার্ভের গতি, আমরা শ্রীলঙ্কার দিকে যাচ্ছি। শ্রীলঙ্কার দিকে যাওয়ার কথাটা এখন আমি বলতে চাই না, যেহেতু শ্রীলঙ্কা এখন আমাদের চেয়ে ভালো আছে। তারা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তাদের এখন জিনিসপত্রের দাম কম আমাদের তুলনায়, তাদের রিজার্ভের পজিশন আমাদের চেয়ে ভালো, তারা ভালোর দিকে গেছে। কিন্তু আমরা খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছি। আমাদের রিজার্ভ নাই, প্রতি মাসে $1 বিলিয়ন করে রিজার্ভ কমে যাচ্ছে। এখন হয়তো গভর্নমেন্টের হিসাবে 17 বা 18 আছে, কিন্তু ব্যক্তি এত লোন, এত কিছু বাইরে দিতে হবে, পাওনাদার এত বেশি, সেগুলোকে দিলে এখনই আর কোনো রিজার্ভ থাকে না। এবং 10 বিলিয়নের কম হলে, রিজার্ভ হলে, কোনো দেশ আপনাকে কোনো এলসি ওপেন করবে, অ্যাকসেপ্ট করবে না। বিদেশ থেকে কোনো জিনিস আনতে পারবেন না, সেই পজিশন সৃষ্টি করেছে এই দেশ, এই সরকার। এখন আপনার একটা জিনিস শুনেছেন একটু আগে, কিভাবে এই রিজার্ভ সংকট হলো। একটা হলো দেশে ব্যাংকগুলোকে খালি করে নেওয়া হয়েছে। 1,96,000 কোটি টাকা সরকার ডিক্লেয়ার করেছে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে, IMF বলেছে 3 লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা লুটপাট হয়েছে। আর একজন ইকোনমিস্ট, বাংলাদেশের বিখ্যাত ইকোনমিস্ট মঈনুল ইসলাম, উনি বলেছেন 4.5 লক্ষ কোটি টাকা ব্যাংকের থেকে লুটপাট হয়ে গেছে। আর টাকা পাচার হয়েছে এই ব্যাংকের মাধ্যমে, শুধু ইনভয়েসিং করে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে পার মাস 1 লক্ষ টাকা করে এখনো প্রতি মাসে যাচ্ছে। আর দুর্নীতি বিদ্যুৎ খাতের দুর্নীতি একটাকে বললেন, 2011-12 সালে 1,05,000 কোটি সারা পৃথিবীর লস। এখন হয়েছে 2 বছরে হয়েছে 1,13,000, 22-23 আর 23-24-এ 1,15,000 কোটি টাকা। এবং এটা সামনের বারে আরো বাড়বে। এবং বিপুল অঙ্কের মেগা প্রজেক্টগুলোর থেকে বিপুল অঙ্কের লস, এবং এই লসের টাকা আপনাকে সামনের দিকে শোধ করতে হবে। আপনারা আর একটা কথা বলে আমি শেষ করতে গেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে করা হয়েছে একটু কিছুদিন আগে, আপনারা শুনেছেন।
এটাতে 2400 মেগাওয়াট, 2000 মেগাওয়াট ইন্ডিয়া করেছে $5 বিলিয়ন সর্বোচ্চ কর সব মিলিয়ে। সেখানে আমরা 2400 মিলিয়ন মেগাওয়াটের জন্য $16 বিলিয়ন আমার হিসাব মতো খরচ হয়ে গেছে, এখনো খরচ হচ্ছে। ওদের থেকে $10 বিলিয়ন থেকে $11 বিলিয়ন অধিক খরচ হচ্ছে। আর এটার ইঞ্জিনিয়ার 100% রাশিয়ান ইঞ্জিনিয়ার। এখানে যে জিনিস আসবে, ফিউল আসবে, সেটা 100% রাশিয়ার থেকে আসবে। আপনার হাতে আপনার কিছুই চাবি নাই, আপনি এটা চালাতেও পারবেন না, বন্ধ করতে পারবেন না, এবং তাদের সাহায্য ছাড়া এই বিদ্যুৎ কিন্তু চলবে না। আমরা এবং আমাদের মাটিতে করা হচ্ছে এটা, যেই মাটিতে যদি সামান্যতম, এই মাটি হলে আমাদের একমাত্র সম্পদ। যদি বড় ধরনের কোনো ছোট ধরনের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়, চেরনোবিলে যেটা হয়েছে, রাশিয়ার টেকনোলজি পৃথিবীর মধ্যে কোনো বিখ্যাত জিনিস নয়, রাশিয়ার মেশিনপত্র পৃথিবীতে বিখ্যাত বলে পরিচিত নয়, সেখানে আমরা নিয়ে এসেছি। যেহেতু $5 বিলিয়ন বা $6 বিলিয়ন টাকা $16 বিলিয়ন কিনতে পারি, রাশিয়ার এটাতে রাজি আছে। এটি হলো আমাদের একমাত্র কারণ, আমাদের ধারণা। তো এখন আবার একটা আসবে, এটা যদি চেরনোবিলের 50 মাইল ব্যাসার্ধ পর্যন্ত এলাকাতে এখন পর্যন্ত কোনো মানুষকে বসবাস করতে দেওয়া হয় না, গরু ছাগল ওখানে যেতে পারে না। এর আগে রাশিয়া একটা হয়েছে, তার আগে আমেরিকা একটা হয়েছে, সেখানে একই 20-30 কিলোমিটারের ভিতরে কোনো লোক বসবাস করে না। আমাদের বাংলাদেশে তো দুর্ঘটনা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, দুর্ঘটনা তো সবসময় ঘটছে, এবং সেই দুর্ঘটনা আল্লাহ না করুক যদি এই বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যায়, তখন আপনার দেশের দেখা যাবে যে দেশের 1/10 বা আরো বেশি অংশ আপনি ব্যবহারের উপযুক্ত হবে না, বসবাসের উপযুক্ত হবে না। এই কারণে আমি মনে করেছি যে এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা স্টেপ সরকার নিয়েছে, এবং আমাদের অজান্তে নেওয়া হয়েছে, গোপনভাবে সব কিছু করা হয়েছে। তারপরেও আমি বলতে চাই, আর যেন সামনের দিকে যেন আনা হয়। এটার কথা আমি বলেছিলাম যে দুর্নীতি করে টাকা লক্ষ লক্ষ বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে, বিভিন্ন জায়গায় ব্যাংকে অনেক লোকের টাকা পাওয়া যাচ্ছে, আমরা খবর পাই, অভিযোগ পাই বিভিন্ন জায়গাতে। সেটা হলো আমার রক্তক্ষরণ, আমার রক্ত টেনে নিয়ে গেছে। এই রক্ত হয়তো আমি একদিন পাবো, যদি আমি খাওয়া দাওয়া করি, যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, আমি এটা চালিয়ে নিতে পারবো হয়তো। কিন্তু আমার যদি কিডনি খুলে নিয়ে যায়, সে তো টাকা পয়সা আপনি হাজার খরচ করেন, কিডনি কি আর আপনি পাবেন? আমার মনে করি আমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই ধরনের একটি ঘটনা, যেখানে মানুষের দেহ থেকে কিডনি, বাংলাদেশের দেহ থেকে কিডনি খুলে নেওয়া হয়েছে, এবং সেই টাকায় আপনাদের কিছুটা গহনা পড়ানো হচ্ছে, এবং বলা হচ্ছে উন্নয়ন। এগুলো উন্নয়ন নয়, এগুলো উন্নয়নের নামে লুটপাট।